বিয়ের 3 দিনের দিন নিতু জানতে পারল জিয়ানের পূর্বে একটা বিয়ে হয়েছিল এবং সে ডিভোর্সি। এই সত্যিটা যখন জানলো তখন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না সে। নিতু বুঝতেই পারছিল না তার সাথে কেন এমনটা হবে। তার সবচেয়ে বেশি রাগ হচ্ছিল নিজের পরিবারের উপর। তারা কি খোঁজ খবর নেয়নি, ভালো ছেলে পেল, আর অমনি বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে। এই মুহূর্তে রাগ হচ্ছে নাকি কষ্ট হচ্ছে বুঝতে পারছে না সে। শুধু অপেক্ষা করছে জিয়ানের ফিরে আসার। ঘন্টাখানেক পর জিয়ান বাড়িতে আসে। এই সময়টুকু নিতু দরজা বন্ধ করে ঘরে ছিল। শ্বশুর শাশুড়ি ননদ কারোর সাথে কোনো কথা বলেনি। দরজা খুলে জিয়ানের হাতে বেলি ফুলের মালাটা দেখতে পেল। সে প্রতিদিনই বাইরে থেকে আসার সময় নিতুর জন্য ফুল চকলেট নিয়ে আসবে। গতকালও নিতু তার হাতে প্রিয় ফুল দেখে একই সাথে আনন্দিত এবং লজ্জায় রাঙা হয়ে উঠেছিল। তবে আজ তার মাঝে রাগ ব্যতীত আর কিছুই নেই। জিয়া নিতুকে জড়িয়ে ধরতে যাবে, ঠিক সেই মুহূর্তেই নিতু 2 পা পিছিয়ে গেল। রাগে ফুঁসে উঠে বলল, একদম আমার সামনে আসবেন না, বলে দিলাম। মিথ্যেবাদী, প্রতারক। জিয়ান অবাক হয়ে তাকিয়ে রয়েছে। নিতু কথা বলতে গিয়ে খেয়াল করলো কান্নায় কণ্ঠস্বর রোধ হয়ে রয়েছে তার। জিয়ান বুঝতে পারেনি এমন ভাবে বলল, এসব কি বলছো? কি বলছি বুঝতে পারছেন না, তাই না? বলে নিতু বালিশের নিচ থেকে ডিভোর্সের পেপার আর কিছু ছবি জিয়ানের দিকে ছুঁড়ে মেরে বলল, এগুলো বোধহয় লুকিয়ে রাখতে ভুলে গিয়েছিলেন আপনি। আপনারা প্রত্যেকে আমাকে ঠকিয়েছেন। জিয়ান চমকে যায় এইসব দেখে। এইগুলো নিতুর কাছে এলো কি করে? তবে সে কিছু বলতে পারল না। অপরাধীর মতো মাথা নত করে দাঁড়িয়ে রইল। নিতু আলমারি থেকে কাপড় চোপড় বের করে লাগেজে ভরতে শুরু করেছে। প্রতারকের সাথে সংসার করার তো কোনো মানেই হয় না। এই পর্যায়ে জিয়ান নিতুর হাত ধরে বলে, কাপড় লাগেজে ভরছো কেন? কোথায় যাবে তুমি? নিতু এক ঝটকায় হাত সরিয়ে দিল। কান্না করতে করতেই বলল, চলে যাচ্ছি আমি এই বাড়ি থেকে। আপনার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। আমার কথা শোনো। কেন, কোথায়, আমি শুনবো না। আগে শোনানোর কথা মনে হয়নি? কেন ঠকালেন আমায়? কেন লুকিয়েছেন আগের বিয়ের কথা? তুমি আগে শান্ত হও, আমি তোমাকে সব বলছি। আপনি আর একটা কথাও বলবেন না আমার সাথে। চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির লোকজন ওদের রুমে চলে এসেছে। নিতু তখনও কাপড় গোছাচ্ছিল। জিয়ানের বাবা জুবায়ের রহমান তখন জানতে চাইলেন, কি হয়েছে? কাঁদতেছো কেন মা? কিছু কড়া কথা বলতে গিয়েও নিতু বলতে পারল না, দমে গেল। কান্নায় গলায় দলা পাকিয়ে যাচ্ছে। অসহায় লাগছিল তার নিজেকে। ওর থেকে জবাব না পেয়ে তিনি জিয়ানকে জিজ্ঞাসা করলেন। কি হয়েছে রে? বৌমা কাঁদতেছে কেন? জিয়ান মাথা নত করে দাঁড়িয়ে রয়েছে। নিতু ততক্ষণে লাগেজ নিয়ে বের হয়ে যাওয়ার জন্য উদ্যত হয়। পথ রোধ করে দাঁড়ায় জিয়ান। মিনতি করে বলে, প্লিজ নিতু, এভাবে চলে যেও না। খবরদার, আমার সামনে কোনো নাটক করবেন না। পথ থেকে সরে দাঁড়ান। কি হয়েছে মা, বল না। নরম গলায় শুধালেন আফরোজা বেগম। নিতু কাঁদতে কাঁদতে বলে, এভাবেও আমাকে না ঠকালে পারতেন আপনারা। নিতুকে আর কেউ আটকে রাখতে পারল না। সে কাঁদতে কাঁদতে চলে যায় বাড়ি থেকে। জুবায়ের রহমান ছেলের উদ্দেশ্যে বললেন, সব জেনে গেছে না? তাকে আগেই বলেছিলাম লুকাস না কিছু। এখন তো হলো। ছেলেকে গাল মন্দ করে সবাই চলে যায়। এখন শুধু জিয়ানের ভাবি মিনা দাঁড়িয়ে আছে। সে বিদ্রুপ করে বলে, এজন্যই বলে অতিবার বেরো না, ঝরে পড়ে যাবে। তুমি ডিভোর্স পেপার আর ছবিগুলো আলমারিতে রেখেছো তাই না ভাবি? চোখ মুখ শক্ত করে বলল জিয়ান। মিনা তাচ্ছিল্য স্বরে বলে, বুঝতে কি তোমার আপত্তি আছে? কেন করলে তুমি এমনটা? ও মা, জানো না বুঝি? আমার বোনের জীবনটা নরক বানিয়ে দিয়ে তুমি হাসি খুশি থাকবে, তা কি করে হতে দেই আমি? তোমার বোনের নরক জীবনের জন্য আমি দায়ী নই। সে আমাকে ছেড়ে গিয়েছিল, আমি না।
ভুল বুঝতে পেরে তো ফিরে আসতে চেয়েছিলাম। কি হতো একটা সুযোগ দিলে? সে যাই হোক, প্রথম বিয়ের খবরটা নিতুর থেকে লুকিয়ে ভালোই করেছো, নয়তো নিতুকে কি করে আর সামলাতাম। কাজটা তুমি ভালো করোনি ভাবি। মিনা হাসে, হাসতে হাসতে বলে, তুমিও আমার বোনের জীবনটা নষ্ট করে ভালো করনি। মিনা চলে যাওয়ার পর জিয়ান বিছানায় বসে পড়ে। তার মাথা কাজ করছে না। কি করবে সে এখন? বিয়ের কথা লুকিয়ে যে চরম অন্যায় আর বোকামি করে ফেলেছে জিয়ান, এটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। সে ব্যস্ত হয়ে নিতুকে ফোন করে। ফোন বন্ধ। কোথায় গেল নিতু? বাপের বাড়ি? তাই হবে। জিয়ানও তৎক্ষণাৎ ওই বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে যায়। নিতুদের বাড়ি গিয়ে দেখল নিতু এই বাসায় আসেনি। নিতুর মা মমতা বেগম জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? জিয়ান মিথ্যে বলল। না মা, নিতু বলেছিল শপিংয়ে যাবে, আসার সময় এই বাসায় আসবে, তাই দেখতে আসলাম। না মা, বসবো না, নিতু মনে হয় মার্কেটে আছে, আমি যাই। জিয়ান বাহিরে এসে হাঁপাচ্ছে। ভয়ে তার হাত পা থরথর করে কাঁপছে। কোথায় গেল নিতু? সে তার পরিচিত নিতুর কয়েকজন বন্ধু বান্ধবীকে ফোন করলো, তবে আশানুরূপ কোনো তথ্য কারোর থেকেই পায়নি। নিতু এদের কারোর বাসাতেও যায়নি, এমনকি রিসেন্টলি কোনো যোগাযোগও করেনি। বেস্ট ফ্রেন্ডও জানে না কিছু। এবার সে চারিদিকে শূন্য দেখছে, পৃথিবী দুলছে তার। সে পথে পথে হেঁটে নিতুকে খুঁজছে। এইভাবে কি একটা মানুষকে খুঁজে পাওয়া সম্ভব? এর আগে ফোন নাম্বার খোলা থাকলেও এখন ফোন সুইচ অফ বলছে। দুশ্চিন্তায় তার প্রাণ অষ্টাগত। ক্লান্ত হয়ে সে পথে এক সাইডে বসে পড়ে, সারা শরীর ঘেমে একাকার। তখনই তার ফোনে অচেনা নাম্বার থেকে কল আসে। ফোন রিসিভ করার পর ওপাশ থেকে একটা মেয়েলি স্বর ভেসে আসে। এখনো সময় আছে জিয়ান, আমি এখনো তোমার অপেক্ষায় পথ চেয়ে আছি, প্লিজ আমার কাছে ফিরে এসো। কণ্ঠটি জিয়ান চেনে, তার এক্স ওয়াইফ মাহিরা। সামনে থাকলে থাপ্পড় দিয়ে গাল লাল করে ফেলতাম তোমার। রাগ করেছো? তোমার সমস্যা কি? কেন বিরক্ত করছো আমায়? বিরক্ত করছি নাকি? আগে তো খুব পাগল ছিলে আমার কণ্ঠ শোনার জন্য, আর এখন বিরক্ত লাগে? হ্যাঁ লাগে, কারণ আগের সময় আর আগের জিয়ান কোনোটাই এখন আর নেই, সব নতুন। ঠিকই বলেছ, সবাই নতুন, বউও নতুন, তাই পুরাতন আমিকে আর ভালো লাগে না। তোমাকে কেন ভালো লাগবে আমার? তুমি আমার কেউ হও? কেউ না। আমি তোমার কেউ হই না? না। এত তাড়াতাড়ি সব ভালোবাসা ফিকে হয়ে গেল? তাড়াতাড়ি? 3টা বছর পার হয়ে গেছে মাহিরা। 3টা বছর কিন্তু কম সময় নয়। এখন যখন আমি অন্য কারোর সাথে ভালো আছি, তখন কেন এমন করছো? কেন বারবার আমার সুখ কেড়ে নিতে চাইছো বলো? তোমার জীবন থেকে চলে গিয়ে সুখ কেড়ে নিয়েছিলাম, এই জন্য আমি দোষী। আমি তো চেয়েছিলাম দ্বিতীয়বারও তুমি আমার সাথেই সুখী হও। যাতে করে আবার চলে গিয়ে সুখ কেড়ে নিতে পারো? না জিয়ান, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। হ্যাঁ, তার নমুনা তো দেখতেই পাচ্ছি। তাচ্ছিল্য করে বলল জিয়ান। মাহিরা বলল, দেখো জিয়ান, তুমি হয়তো আমি ভুল বুঝতেছ, আমার উপর রেগে আসো, কিন্তু আমি কি করব? তোমাকে আমি অন্য কারো সাথে সহ্য করতে পারছি না, আর পারবও না। তোমার কথা বলা শেষ? মাথা ধরেছে আমার। নিতুকে খুঁজে পাচ্ছি না, দুশ্চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। আর তার উপর তোমার এই ন্যাকামো আমি একদম সহ্য করতে পারছি না। তুমি দয়া করে আমাকে কল দিও না প্লিজ। জিয়ান, আমার কথাটা। কথা সম্পূর্ণ করতে দিল না জিয়ান, তার পূর্বেই কল কেটে দিল। ভীষণ অসহায় বোধ করছে সে। নিতুর কষ্টে তার বুকে প্রবল ঝড় শুরু হয়েছে। কোথায় আছে নিতু? বিধ্বস্ত অবস্থায় বাড়িতে এসেছে নিতু। তার পরনের শাড়ি অগোছালো, চুল এলোমেলো, শুকনো মুখ, হাতে লাগেজ। মেয়ের এমন অবস্থা দেখে মমতা বেগম আঁতকে উঠলেন। ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, নিতু, এই তোর এই অবস্থা কেন? কি হয়েছে? নিতু কোনো প্রতিউত্তর করল না, সরাসরি নিজের রুমে চলে গেল। মমতা বেগমও সঙ্গে গেলেন।
তিনি উদ্বেগপূর্ণ কণ্ঠে জিজ্ঞাসা করেই যাচ্ছেন, আরে কথা বলছিস না কেন? জিয়ানের সাথে কি ঝগড়া হয়েছে? রাগ, জেদ, ক্ষোভ, অভিমান সব আবার মাথাচাড়া দিয়ে ওঠে নিতুর। বাবা মায়ের ভুলের জন্য আজ তাকে পস্তাতে হচ্ছে। প্রচণ্ড অভিমানে এইসব কথা বাবা মা কাউকেই তার বলতে ইচ্ছে করছে না। সে ঠিক করেছে বলবেও না। সময় থাকতে যখন খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি, এখন আর জেনেই বা কি করবে? কোনো প্রয়োজন নেই তাদের জানার। সে শীতল কণ্ঠে শুধু বলল, কিছু হয়নি, আমায় একটু একা থাকতে দাও। একা থাকবি মানে? হয়েছে কি সেটা তো বল আমায়। বলবো তো, আমি তো আর কোথাও চলে যাচ্ছি না, আছি তো এখানে। আগে ফ্রেশ হয়ে নেই, একটু রেস্ট নেই, তারপরে বলি। তাছাড়া আহামরি কিছু ঘটেনি। সত্যি তো? হ্যাঁ। এই বাড়িতে সব ঠিকঠাক তো? হুম। ও, তাহলে জিয়ানের সাথে ঝগড়া করে এসেছিস? বিয়ে হয়েছে আজ মাত্র 4 দিন হলো, এর মধ্যেই ঝগড়া বাঁধিয়ে এসেছিস? নিতু কোনো উত্তর দিল না, ওয়াশরুমে চলে গেল। মমতা বেগম দরজায় ধাক্কা দিয়ে বললেন, নিতু, ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আয়, আমি তো নাস্তা দিচ্ছি। নিতু এবারও কোনো উত্তর দিল না। গতকাল সে জিয়ানদের বাড়ি থেকে বেরিয়ে ফেসবুকে পরিচিত এক ক্লোজ বান্ধবীর বাড়িতে উঠেছিল। জিয়ানের আগের বিয়ের ব্যাপারে সম্পর্কে কিছু জানায়নি, সামান্য কথা কাটাকাটি হয়েছে বলে জানিয়েছিল। ফোন বন্ধ করে সারা রাত ভেবেছে সে কি করবে, কি করা উচিত। ভোর রাতের দিকে সে একটা সিদ্ধান্ত নিয়েছে, ভয়াবহ রকমের কঠিন সিদ্ধান্ত। হোক ভুল, ভুল ঠিকের হিসাব করার মতো মানসিকতা এখন তার নেই। সে উন্মাদিত হয়ে গেছে। জিয়ানের প্রতারণা কিছুতেই মানতে পারছে না। সে তো সত্যি মানুষটাকে ভালোবাসতে শুরু করেছিল, তাহলে কেন ঠকালো এইভাবে? চাপা স্বভাবের অভিমানী নিতু এতটুকু বুঝেছিল, তার সিদ্ধান্ত এখানে বাস্তবায়ন করতে গেলে শম্পাসহ তার বাকি রুমমেটরা ফেঁসে যাবে। তার জন্য অন্যদের ক্ষতি হোক এটা সে চায় না। তাই সকাল হতেই নিজের বাড়িতে চলে এসেছে। যা করার সে এখানেই করবে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ব্যাগ থেকে ধারালো দুটো ব্লেড বের করে। এগুলো সে আসার সময় কিনে নিয়ে এসেছে। ব্লেড দুটো নিয়ে সে ফ্লোরে বসে পড়ল। খাটের সঙ্গে হেলান দিয়ে কিছুক্ষণ নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল। রুমের ভিতর তখন পিনপতন নীরবতা, তাই ফ্যানের ভন ভন শব্দ কানে লাগছে খুব। সে আর কিছুই ভাবার সময় নিল না। দুটো ব্লেড একত্রে করে বাঁ হাতের রগের উপর ক্রমাগতভাবে আঁচড় দেওয়া শুরু করে। ক্ষত স্থান থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। রক্তে তার হাত, ব্লেড, পরনে বাসন্তী রঙের শাড়িটি ভিজে জপজপে হয়ে গেছে। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে তার। ধীরে ধীরে শরীর হালকা হতে শুরু করে। চেতনা হারিয়ে শরীরের সমস্ত ভার ছেড়ে দেয়। কাত হয়ে পড়ে থাকে রক্তে ভেসে যাওয়া সাদা টাইলসটার ওপর। সারা রাতটা ছটফট করেছে জিয়ান। কোথায় না খুঁজেছে, কিন্তু কোথাও নিতুর কোনো খবর পায়নি। চোখের পাতায় ঘুমও নেই এক ফোঁটা। সারা রাত কেটেছে তার সিগারেট খেতে খেতে, কিন্তু ঘুম আসেনি একটুকুও। সকালে একটু তন্দ্রাভাব আসলেও ঘুমটা গাঢ় হয়নি। বারবার স্বপ্নে সে নিতুকে দেখছিল, আর সত্যি ভেবে ঘুমটা ভেঙে যাচ্ছিল। সে ঘড়ির দিকে তাকালো। সকাল 8টা 10 মিনিট। প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে। পিপাসা মেটানোর জন্য পানির প্রয়োজন, কিন্তু এ ঘরে পানি নেই। ডাইনিং রুমে যেতে হবে। সে সোফা থেকে উঠে বসে, তখন তার ফোনটা বেজে ওঠে। নিতুর বাবা নূর আমিন আহমেদ ফোন করেছেন। তিনি হঠাৎ এত সকালে কল দিয়েছেন। তাহলে কি ওই বাসায়ও জেনে গেছে নিতু যে নেই? দোনামোনা হয়ে ভয়ে ভয়ে ফোন রিসিভ করলো জিয়ান। ওপাশ থেকে অনেকের একসাথে কান্নার শব্দ ভেসে আসে। ভয়ে ততষ্ট হয়ে যায় জিয়ান, তার বুক কাঁপছে। আমিন আহমেদ কন্দনরত স্বরে বললেন, নিতু সুসাইড করার চেষ্টা করেছে জিয়ান, হাত কেটেছে, ব্লিডিং হয়েছে অনেক। আমরা ওকে নিয়ে এখন হসপিটালে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি হসপিটালে চলে আসো।
জিয়ান বাকরুদ্ধ হয়ে যায়। তার কণ্ঠে কথা বলার শক্তি হারিয়েছে। এমন খবর শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। নূর আমিন আহমেদ কল কেটে দিয়েছেন। তৎক্ষণাৎ জিয়ান গায়ের শার্ট জড়িয়ে বেরিয়ে পড়ে। তার দুই চোখে বেয়ে পানি পড়ছে। ছেলে হয়েও সে কান্না আটকে রাখতে পারছে না। নিতুর এখন কি অবস্থা? ওর যদি কিছু হয়ে যায় তাহলে জিয়ান নিজেকে কি করে ক্ষমা করবে? একটা মিথ্যে কিভাবে নিতু তার জীবন থেকে কেড়ে নেবে? জিয়ান যতক্ষণে হাসপাতালে পৌঁছালো ততক্ষণে নূর আমিন আহমেদ এবং তার বড় মেয়ে নিতুর স্বামী শোভন হন্য হয়ে রক্তের সন্ধান করছিলেন। ফোনে কারোর সাথে রক্তের জন্যই কথা বলছিলেন নূর আমিন আহমেদ। জিয়ান এগিয়ে গিয়ে ভয়ার্ত কণ্ঠে শুধালো, বাবা, নিতু কোথায়? কান থেকে ফোন নামিয়ে রাখলেন তিনি। ব্যস্ত ভঙ্গিতে বললেন, 3 ব্যাগ ও নেগেটিভ রক্ত লাগবে জিয়ান, ইমার্জেন্সি। জিয়ান আর কথা না বাড়িয়ে সঙ্গে সঙ্গে ওর কাছের 2 বন্ধুকে ফোন করলো, যাদের রক্তের গ্রুপ ও নেগেটিভ। ফোন পেয়ে ওরা তৎক্ষণাৎ ছুটে আসে। এখনও আরও 1 ব্যাগ রক্তের প্রয়োজন। হাসপাতালের এমডি এসে জানালো তাদের হাসপাতালে একজন ওয়ার্ড বয়ের রক্ত দিয়েছে। হাঁপ ছেড়ে বাঁচল নিতুর পরিবার। নিতুর মা শাড়ির আঁচলে মুখ গুজে কাঁদছেন। বড় মেয়ে মিতু তাকে কোনোভাবেই শান্ত করতে পারছেন না। শোভন আছে শ্বশুরের সাথে। জিয়ানের মনের ভিতর ভয় এবং আশঙ্কা। এখনও কেউ কিছু জিজ্ঞাসা করেনি, কিন্তু যখন জানতে চাইবে নিতুর সাথে তার কি হয়েছিল, কেন নিতু এমন একটা ডিসিশন নিয়েছে, তখন সে কি উত্তর দেবে? জিয়ান আগে বাড়িতে ফোন করে ঘটনাটি জানালো। এরপর গিয়ে দূরে প্লাসেজ ওয়েতে একা বসলো। মাথার ভিতর যন্ত্রণা হচ্ছে খুব। নিজের ভুলের জন্য নিতুকে এখন কষ্ট পেতে হচ্ছে। সে 2 হাতে মুখ ঢেকে ঝুঁকে বসে। নিতুকে পাওয়ার জন্য এই কথা লুকানো ছাড়া তার কাছে আর কোনো রাস্তাও ছিল না তখন। 3 মাস আগের কথা। বন্ধুর অফিসে বোনের বার্থডে পার্টিতে গিয়েছিল জিয়ান। সেখানে নিতুকে সে প্রথম দেখেছিল। লাল রঙের সুন্দর একটা গাউন পরেছিল নিতু। জিয়ানের সবচেয়ে অপছন্দের রং ছিল লাল, কিন্তু সেদিন যেন সে লাল রঙে মুগ্ধ হয়েছিল। তার বারংবার মনে হচ্ছিল লাল রং ছাড়া নিতুকে ঠিক মানাতো না। হাস্য উজ্জ্বল নিতুর প্রেমে সেদিনই সে ডুবেছিল। খোঁজ খবর নিয়ে জানতে পারল নিতু বাবা মায়ের ভীষণ বাধ্য মেয়ে। কোনো সম্পর্কে না থাকলেও তার পিছনে অনেক ছেলের লাইন রয়েছে, যাদের কেউ কেউ জিয়ানের থেকেও বেটার। সে ভয়ে ছিল নিতু কি তার ভালোবাসার প্রস্তাব গ্রহণ করবে। সম্ভাবনা ছিল খুবই ক্ষীণ। অন্যদিকে তা ছিল অভিশপ্ত এক অধ্যায়, যেই অধ্যায়ের নাম মাহিরা। জিয়ান, ডাক শুনে অতীতের ভাবনা থেকে বেরিয়ে আসে জিয়ান। ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে দেখে ওর বাবা মা এসেছে। বেআইন কোথায়? জিজ্ঞেস করলেন জিয়ানের বাবা জুবায়ের রহমান। জিয়ান নির্লিপ্ত গলায় বলল, 2 তলায়। তুই এখানে একা বসে আছিস কেন? তোমরা যাও, আমি আসছি। নিতুর সাথে নূর আমিন আহমেদের কথা হয় 2 ঘন্টা পর। সে এখন কিছুটা সুস্থ আছে। বাহিরে জিয়ান ও নিতুর শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে। 2 পরিবারের কেউই এখনো মুখোমুখি কোনো কথা বলেনি। নূর আমিন আহমেদ আগে নিতুর থেকে সবটা শুনতে চান। তিনি বসে আছেন এখন মেয়ের শিওরে। মারে, কেন তুই এই কাজটা করতে গেলি বলতো? বিষর্ম হয়ে শুধালেই তিনি। নিতু অভিমানী দৃষ্টিতে তাকিয়ে বলল, ঠিকই তো করেছিলাম। কেন আমায় হাসপাতালে এনেছো? কি হয়েছে আমায় খুলে বল মা। কিছু বলার নেই তো। আমি বোঝা হয়ে গিয়েছিলাম তোমাদের কাছে, তাই না? এটা তো আমাকে বললেই পারতে। আমি চলে যেতাম অন্য কোথাও। থেমে থেমে কথাগুলো বলল নিতু। এসব কি বলছিস মা? তুই আমাদের কাছে বোঝা হয়ে গিয়েছিস? তোকে কি আমরা কম ভালোবাসি? হ্যাঁ হ্যাঁ, বোঝাই তো হয়ে গিয়েছিলাম। তাই তো আপদ দূর করেছো। খোঁজ খবর না নিয়েই বিয়ে দিয়ে আমায় দূর করেছো। জিয়ানের সাথে কিছু হয়েছে মা? আমায় বল না। আব্বু,
তুমি যাও প্লিজ, আমার কথা বলতে ভালো লাগছে না। আর হ্যাঁ, ওই মানুষটা যেন আমার সামনে না আসে। মিতু ইশারায় তাকে বাহিরে চলে যেতে বলে। নূর আমিন আহমেদ তবুও কিয়ৎক্ষণ বসে থেকে বাহিরে চলে গেলেন। বড় বোন মিতু পাশে বসে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন, জিয়ানের সাথে কি নিয়ে ঝগড়া হচ্ছে আমায় বলা যাবে? নিতু এ কথার কোনো উত্তর না দিয়ে বলল, আমি বাসায় যাব কবে? কাল। বাহিরে চেঁচামেচির শব্দ শুনে মিতু দৌড়ে বাহিরে গেল। নূর আমিন আহমেদ রেগে মেগে বারবার জিয়ানের দিকে তেড়ে যাচ্ছে। শোভন তাকে আটকে রেখেছে। সম্মুখে মাথা নত করে দাঁড়িয়ে আছে জিয়ান। নূর আমিন আহমেদ ক্ষুব্ধ হয়ে বললেন, এত বড় প্রতারণা কেন করলে আপনারা আমাদের সাথে? বিয়ের ব্যাপারটা কেন আগে জানাননি? তাহলে আজ আমার মেয়ের এই করুণ দশা দেখতে হতো না। জুবাইর রহমান মাথা নত করেই বললেন, জিয়ানের সাথে সায় দেওয়া আমাদের উচিত হয়নি ভাই, কিন্তু এখন তো কিছু করার নেই। কোনো কিছু করার থাকবে না। নিতু যদি না চাই তাহলে এই সংসার করবে না। মমতা বেগম স্বামীকে থামিয়ে বললেন, আহা, থামো তো। সংসার ভাঙা কি মুখের কথা? এটা হসপিটাল, এখানে সব নিয়ে ঝামেলা চলে না। নিতুকে নিয়ে আগে বাসায় যাই, তারপর একসাথে বসে এসব নিয়ে কথা বলা যাবে। শোভন এবং মিতুও তাতে সায় দিল। জিয়ান মিতুর হাত ধরে অনুরোধ করে বলল, নিতুর সাথে একটু কথা বলবো আপা। নিতু আমার সাথে কথা বলবে না? আপা প্লিজ, বেশি সময় নিব না। জিয়ানের আকুতি মিনতি শুনে রাজি হলো মিতু। কেবিনে প্রবেশ করতেই নিতু প্রচণ্ড রেগে যায়। আমি বলেছিলাম ওনাকে আমার সামনে না আনতে, কেন এনেছিস তাও? মিতু শান্ত কণ্ঠে বলল, ও কি বলে শোনা, একটু মাথা ঠান্ডা করো। আমার কারো কথা শোনা লাগবে না। তার সংসার আমি করব না। নিতুর রাগ কমছে না দেখে জিয়ান কেবিন থেকে বেরিয়ে গেল। উত্তেজিত নিতু কি থেকে কি করে ফেলবে তার কোনো ঠিক নেই। রাতে শোভন, জিয়ান আর মমতা বেগম হাসপাতালে রয়ে গেলেন। সারা রাত জেগে থাকায় তন্দ্রাভাব চলে আসে মমতা বেগমের। তিনি নিতুর পাশের বেডে শুয়ে পড়েন। শোভন ঘুমু ঘুমু চোখে তাকিয়ে বলে, চলো চা কে আসি। জিয়ান বলল, আপনি যান ভাইয়া, আমি এখানেই থাকি। অগত্যা শোভন একাই চলে গেল। চা খেয়ে যখন ফিরে এলো, জিয়ান সেখানে নেই। সে কেবিনে একেবারে উকি দিয়ে চমকে গেল। নিতুও নেই। শাশুড়িকে ঘুম থেকে ডেকে তুলল সে। জিজ্ঞাসা করল, মা, নিতো কোথায়? ভয়ে আটকে উঠল মমতা বেগম। জিজ্ঞাসা করলেন, নিতু কোথায় মানে? দুজনে মিলে বাইরে বেরিয়ে আসে। শোভন রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করতেই একজন রিসেপশনিস্ট বলল। শোভন হাঁ হয়ে যায় এই কথা শুনে। পকেট থেকে ফোন বের করে শ্বশুরকে ফোন করার জন্য। তখনই সে জিয়ানের মেসেজ দেখতে পায়। ভাইয়া, নিতুকে আমি নিয়ে গেলাম। কোথায় যাচ্ছি এসব এখন বলবো না, কিন্তু নিতুকে ছাড়া আমি থাকতে পারবো না। আর একবার ও বাড়িতে চলে গেলে আমার কাছে আর আসবে না। তাই এভাবে কাউকে কিছু না বলেই নিয়ে যেতে হলো। আপনার কিন্তু চিন্তা করবেন না, আমি ওর খেয়াল রাখবো। সকালে সূর্যের মিঠে আলো চোখ মুখে পড়ায় ঘুম ভেঙে গেল নিতুর। সে চোখ মুখ কুঁচকে উঠে বসল। ঝাপসা দৃষ্টিতে চারিদিকে চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করলো এই মুহূর্তে সে কোথায় আছে। এটা তো হাসপাতাল নয়, পরিপাটি করে গোছানো রুম। জানালার কাঁচ খোলা। মৃদু বাতাসে তোড়ে জানালার শুভ্র রঙা পর্দাটি বিরহীন নড়ছে। বাবা মা কি তাকে বাড়িতে নিয়ে এসেছে? কিন্তু এটা তো তার বাড়ি নয়, তার রুমও নয়। তবে সে খুব সাবধানে বিছানা থেকে নেমে জানালার কাছে গেল। বাহিরে চোখ রাখতেই দূর দূরান্তে শুধু গাছপালা এবং অদূরে কিছু বাসা দেখা যাচ্ছে। তবে সে যেখানে এখন থাকুক না কেন, এই বাড়িটা তার পরিচিত নয়, এমনকি এই জায়গাটাও নয়। দরজা খোলার শব্দ পেয়ে সে পিছনে ফিরে তাকালো। জিয়ানকে দেখে তার মাথা ফের গরম হয়ে যায়। দিশেহারা হয়ে পড়ে সে। ক্ষিপ্ত কণ্ঠে বলে, আপনি?
জিয়ান কি বলবে বুঝতে পারছে না। নিতুর চোখের দিকে তাকানোর সাহসও তার নেই, তবুও সে সংকোচের সহিত অপরাধীর ন্যায় নিতুর চোখের দিকে তাকালো। সেই চোখে রয়েছে জিয়ানের জন্য ঘৃণা এবং সীমাহীন রাগ। সে গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বলল, মাথা গরম কেন? শান্ত হয়ে বসো, খাবার খেয়ে ওষুধ খেতে হবে। শান্ত হয়ে বসবো মানে কি? আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? জিয়ান বাহিরে থেকে আনা খাবার প্লেটে ঢালতে ঢালতে বলল। অনেক দূরে। নিতু সামনে এগিয়ে গিয়ে প্রশ্ন করল, অনেক দূর কোথায়? এই জায়গার নাম কি? তুমি চিনবে না, নাস্তা করো। প্লেট সজোরে দূরে ছুঁড়ে মারল নিতু। রাগে কাঁপছে সে। জিয়ান শূন্য দৃষ্টিতে কয়েক পলক তাকিয়ে থেকে অন্য প্লেট নিজের জন্য আনা খাবার ঢালল। নিতু এবারও খাবার ফেলে দেওয়ার জন্য উদ্যত হতে জিয়ান নিতুর হাত আলতো করে চেপে ধরল। শান্ত কণ্ঠে বলল, খাবার এভাবে নষ্ট করা ঠিক নয় নিতু। আপনি যে আমার জীবনটা নষ্ট করে দিলেন তার বেলায়? তুমি এভাবে কেন বলছো? আগের বিয়ের কথা তোমাকে লুকিয়ে আমি ভুল করেছি, চরম অন্যায় করেছি, এটা আমি মানছি। তাই বলে তোমার জীবন নষ্ট করিনি। আমি তোমাকে সত্যি ভালোবাসি নিতু। ভালোবাসা? কোনটাকে ভালোবাসা বলছেন আপনি? যাকে মিথ্যে বলে ঠকিয়ে বিয়ে করেছেন তাকে আবার ভালোবাসা বলেও দাবি করছেন? এই সত্যটা লুকাতে আমি বাধ্য হয়েছিলাম। কে বাধ্য করেছিল আপনাকে? তোমার প্রতি তৈরি হওয়া আমার ভালোবাসা। তুমি যদি জানতে আমি আগে বিয়ে করেছিলাম একটা, তাহলে কি আমায় বিয়ে করতে তুমি? তোমার বাবা মা কেন এত ভালো ভালো অপশন রেখে তোমায় আমার হাতে তুলে দিত? এই জন্য আপনি আমাকে ঠকাবেন? মিথ্যের আশ্রয় নিয়ে যে সম্পর্ক শুরু হয় সেই সম্পর্ক কখনোই টিকে থাকবে না। আমি আপনার সাথে সংসার করব না, ডিভোর্স চাই আমার। জিয়ান আকুল হয়ে নিতুর হাত ধরল। তার দু চোখ ছলছল করছে। সে বিষণ্ণ হয়ে বলল, যা ইচ্ছে করো নিতু, আমায় বকো মারো, যা ইচ্ছে হয়, তবু প্লিজ আমায় ছেড়ে যাওয়ার কথা বলো না। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আর আপনার সাথে আমি থাকতে পারবো না। আমাকে বাড়িতে দিয়ে আসেন। তুমি আমাকে ক্ষমা না করলে কোথাও যাওয়া হবে না। নিতু পরিহাস করে বলল, আপনি আর ক্ষমা? হায়, কতদিন এভাবে আপনার কাছে আটকে রাখবেন আমাকে? একদিন, 2 দিন, 1 মাস, 1 বছর, যেদিন আমি সুযোগ পাবো সেই দিনই আমি চলে যাব। আপনার মতন প্রতারকের সাথে আমি কোনো মতেই সংসার করব না। কথার আঘাতে জর্জরিত হয়েও জিয়ান কিছু বলতে পারল না। কী বা বলবে সে? কী বা বলার আছে? সে যা করেছে তার তুলনায় হয়তো এসব কথা কিছুই নয়। সে নিতুর জায়গায় নিজেকে দাঁড় করিয়ে নিতুর কষ্ট মনোভাব বোঝার চেষ্টা করেছে, কিন্তু কেউ একটাবার তার জায়গায় দাঁড়িয়ে তাকে বোঝার চেষ্টা করছে না। কেউ বুঝতেই চাইছে না কতটা ভালো সে নিতুকে বাসে। জিয়ান পাশের রুমে গিয়ে বসে রইল। নিতু ফ্লোরে বসে কাঁদছে। সে এসব কিছুই মানতে পারছে না। বাবা মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করে ভালোবাসতে শুরু করেছিল। শুরুটাই তাকে ধ্বংস করতে শুরু করে দিয়েছে। সমাপ্তি তাহলে কেমন হবে? কতক্ষণ সে এইভাবে কেটেছে সে জানে না। একটা সময় সে ক্লান্ত হয়ে পড়ে। শরীরে এতটুকু শক্তি নেই বলে মনে হচ্ছে। খুব খিদেও পেয়েছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সে খাবার খেয়ে নেয়। মানসিকভাবে সুস্থ থাকতে হলে তাকে শারীরিকভাবেও সুস্থ থাকতে হবে ভেবে সে ওষুধগুলোও খেয়ে নিল। এখান থেকে কি করে বের হওয়া যায় সেই চিন্তায় সে অস্থির হয়ে পড়েছে। শুয়ে থাকতে থাকতে তন্দ্রাভাব চলে এসেছিল নিতুর। সেই সময় সে অনুভব করলো কেউ কাঁদছে। সে চোখ মেলে তাকিয়ে দেখল ফ্লোরে বসে নিতুর হাত ধরে অঝরে কাঁদছে জিয়ান। নিতু উঠে বসতে চাইল, বাধা দিল জিয়ান। কন্দনরত স্বরে বলল, ওঠো না, শুয়ে থেকো। কাঠের পুতুলের ন্যায় চুপ করে শুয়ে রইল নিতু। জিয়ান নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, আমার প্রাক্তন ওয়াইফের নাম মাহিরা, ভাবির ছোট বোন। ভাইয়া ভাবির বিয়েটা ছিল অ্যারেঞ্জ ম্যারেজ। ওদের বিয়ের মাধ্যমে মাহিরাকে আমি চিনি। সম্পর্কে বেআইন লাগতো, তাই হাসি ঠাট্টা করতাম। ও বাসা আসতো প্রায়। এক এক সময় এক এক রকমের মনের ভাব বোঝানোর চেষ্টা করত।
প্রথম প্রথম আমি সেসব আমলে নিতাম না। একদিন সরাসরি বলে দিল ও আমাকে ভালোবাসে। আমি সেদিন খুব একটা অবাক হইনি, কারণ ওর ভাবসাব, চোখের ভাষা আমি আগেই বুঝেছিলাম যে ও আমাকে পছন্দ করে কিংবা ভালোবাসে। সত্যি বলতে ওকে আমারও ভালো লাগতো, কিন্তু বিয়ে করার মতো ভাবনা কিংবা রিলেশন করব এসব আমি কখনো ভাবিনি। সেদিন ওর ভালোবাসার কথারও কোনো জবাব দিতে পারিনি। ও ধরে নিয়েছিল উত্তর নেগেটিভ, তাই ভীষণ কান্নাকাটি করেছিল। আমাদের বাসায় আসা বন্ধ করে দিয়েছিল। আমার ফোন ধরতো না, মেসেজে রিপ্লাইও করতো না। পরে যখন আমি ওর একাকিত্ব অনুভব করতে শুরু করি, প্রচণ্ড মিস করতাম। একটা সময় ফিল করলাম, হ্যাঁ, ওকে আমি ভালোবাসি, ওকে আমার চাই, কিন্তু কিভাবে এটা ওকে বলবো বুঝতে পারছিলাম না। আমার দোনা মনের মাঝেই ভাবি তার বাবা মাকে নিয়ে সরাসরি আমার বাবা মায়ের সাথে আমার এবং মাহিরার বিয়ে নিয়ে কথা বলতে বসলো। আমি বিস্মিত হওয়ার সাথে সাথে খুশিও হয়েছিলাম। মাহিরাকে বাবা মায়ের ভীষণ পছন্দ ছিল, তাই তারা আপত্তি করেনি। আমার মতামত জানতে চাইলেও আমি হয় বলে দিই। আমাদের যখন বিয়ে হয়, মাহিরা তখন ইন্টার প্রথম বর্ষের ছাত্রী। বিয়েটা হলো একদম ঘরোয়াভাবে। একদম ঘরোয়াভাবে মানে দুই পরিবার আর আমার কাছের দুই বন্ধু ছাড়া কেউ জানতো না, এমনকি পাড়া প্রতিবেশীও নয়। কথা ছিল মাহিরা ইন্টার কমপ্লিট হলেই অনুষ্ঠান করে বিয়ে হবে, আর তখনই সবাইকে জানানো হবে। বিয়ের পর সময়টা যাচ্ছিল স্বপ্নের মতো। আমি নিজেই তখন ওর চেয়ে বেশি পাগল হয়ে গেছিলাম। সারাক্ষণ ওর কথাই ভাবতাম, ওর সাথে কথা বলার জন্য অপেক্ষার প্রহর গুনতাম। এমনভাবে ওর মাঝে বিলীন হয়ে গেছিলাম যে তখন আমি মাহিরা ছাড়া কিচ্ছু বুঝতাম না। ওর সেকেন্ড ইয়ারে ওঠার পর সব এলোমেলো হতে শুরু করলো। অন্য ছেলের সাথে সম্পর্ক জড়ায়, কল ওয়েটিং পেতাম, ভীষণ ব্যস্ততা দেখাতো। সম্পর্কের কথা জানার পর ওর সাথে সেই ব্যাপারে জিজ্ঞেস করলাম। সরাসরি আমি বলে দিয়েছিল ওর নাকি এখন আর আমাকে ভালো লাগে না, আমার সাথে সংসার করবে না। কত হাত পায়ে ধরে কেঁদেছি, তবু ওর মন গলাতে পারেনি। দুই পরিবারে কেউ ওকে ওর সিদ্ধান্ত থেকে টলাতে পারেনি। কেউ থাকতে না চাইলে তো আর জোর করে তাকে রাখা যায় না। তাই ওর ইচ্ছাতে ডিভোর্স হয়ে গেল আমাদের। আমি হয়ে গেলাম ছন্নছাড়া। কি করি না করি নিজের কাজের কোনো ঠিক ঠিকানা নেই। মা কান্নাকাটি করতো ভীষণ। মাস ছয়েক যাওয়ার পর ভাবলাম নিজেকে আবার গোছে নেওয়া প্রয়োজন এবং আর কোনো নারীকে জীবনে ঠাঁই দেব না। আমার এই সিদ্ধান্তে আমি ততদিনই স্থির থাকতে পেরেছিলাম যতদিন আমি তোমায় দেখিনি, তোমায় চিনতাম না। আসিফের বাসায় লাল ড্রেস পরা তোমাকে দেখে আমার কি যে হয়েছিল আমি বুঝতে পারিনি। নতুন করে ভালোবাসা জন্মাতে শুরু করলো মনে। অনেকবার চেষ্টা করেছি তোমাকে মাথা থেকে ঝেড়ে ফেলার, কিন্তু পারিনি। তোমার সম্পর্কে খোঁজ খবর নিয়ে বুঝলাম তুমি রিলেশনে কখনো রাজি হবে না। সত্যি বলতে রিলেশনে আমি আগ্রহী ছিলাম না। বিয়ে নিয়ে আরও বেশি ভয় ছিল যে সব জানলে তোমার বাবা মা তোমাকে আমার কাছে বিয়ে দেবে নাকি, তুমি রাজি হবে কিনা সব নিয়ে আমি ভীষণ ভয় ছিলাম। আর তখনই বাধ্য হয়ে আগের বিয়ের কথাটা লুকিয়েছিলাম। একসঙ্গে এতগুলো কথা বলে থামল জিয়ান। কয়েক সেকেন্ড পর মৌনতা কাটিয়ে নিতু কঠিন স্বরে বলল,